নমস্কার বন্ধুরা। তো ভারতবর্ষ আজকে এমন এক এলিট ক্লাসের সদস্য যার কাছে সমুদ্রের নিচে থেকে পারমাণবিক হামলা করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ আজকে আমরা কথা বলবো ভারতবর্ষের সেই শক্তিশালী এবং গোপন মিসাইল K4 নিয়ে, এবং কেনই বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য এটা চিন্তার বিষয় হয়ে রয়েছে। কারণ চীন, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রগুলো এই মিসাইলের প্রতি কিন্তু একটা নজর রেখেছিল। তো চলো শুরু করা যাক আজকের সেশন। সমস্ত কিছু আমরা ডিটেলে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ। যেমন প্রথমে আমরা আলোচনা করব কেন এটি গুরুত্বপূর্ণ, কেন এই টেস্টটা এত গুরুত্বপূর্ণ ছিল, এবং K4 মিসাইল সম্পর্কে জানবো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। আইএনএস আরিঘাত, যে সাবমেরিনটা থেকে এই মিসাইলটাকে লঞ্চ করা হয়েছে, সেই আইএনএস আরিঘাত সম্পর্কে আমরা জানবো, এবং এই মিসাইলের সাথে যুক্ত অত্যাধুনিক প্রযুক্তি ও কার্যপদ্ধতি সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলে জানবো। তো চলো স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। তো দেখো কেন এটি গুরুত্বপূর্ণ এবং নিউক্লিয়ার ট্রায়াড জিনিসটা কি। তো দেখো, নিউক্লিয়ার ট্রায়াড বলতে বোঝানো হচ্ছে কোনো রাষ্ট্র যখন স্থলভূমি, জলভূমি এবং আকাশপথ থেকে, অর্থাৎ তিনটে জায়গা থেকে যখন নিউক্লিয়ার অর্থাৎ পারমাণবিক হামলা করতে সক্ষম, তখন সেই দেশ নিউক্লিয়ার ট্রায়াডের তকমা পায়। তো আমাদের দেশ এবং রাশিয়া, চায়না এরা কিন্তু, বা ইউএস, এরা কিন্তু অলরেডি নিউক্লিয়ার ট্রায়াডের মধ্যেই পড়ে। ঠিক আছে। তো বিষয় হচ্ছে এই যে মিসাইল টেস্টটা হলো, এটা কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ এর রেঞ্জ কিন্তু অনেক বেশি। এর রেঞ্জ হচ্ছে 3500 কিলোমিটার, যেটা কিন্তু অনেকটা বেশি। ওকে, আমি পরবর্তীকালে তোমাদের দেখাচ্ছি যে ম্যাপের মাধ্যমে যে কতটা রেডিয়াস, মানে এই রেডিয়াসটা তোমাকে দেখালে বুঝতে পারবে যে আমরা কতটা এশিয়া জুড়ে ক্যাপচার করতে পারবো, মানে কতটা এশিয়া জুড়ে আমরা কিন্তু হামলা করতে বা অ্যাটাক করতে পারবো। তো যাই হোক, সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, এই বিষয়টা কি। দেখো আমাদের নীতি কি, আমাদের নীতি হচ্ছে নো ফার্স্ট ইউজ। আমরা আমাদের যে পারমাণবিক নীতি, সেখানে আমরা কখনোই, বা ভারতবর্ষ এমন একটা দেশ যে কখনোই আগে থেকে কিন্তু হামলা বা আক্রমণ করে না। কিন্তু ভারত যদি আক্রান্ত হয়, তবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে এই K4 মিসাইল দিয়ে ভারত পাল্টা ধ্বংসাত্মক জবাব দিতে পারে। কারণ এই মিসাইলের মাথায়, অর্থাৎ যেখানে ওয়ারহেড যেটা বলছি, সেখানে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন থাকবে, বা নিউক্লিয়ার ওয়েপন সে বহন করতে পারে। তো এটাকেই বলা হচ্ছে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। বোঝা গেল? ধরো আজকে চায়নার সাথে আমাদের কোনো কোনো কারণে সম্পর্ক খারাপ হলো, ওরা কোনো কারণে আমাদের উপরে অ্যাটাক করে দিল। তো আমাদের সাবমেরিন কিন্তু চায়নার কাছাকাছিও যেতে হবে না, আমাদের বে অফ বেঙ্গল থেকে, বা ধরে নাও আহ, থাইল্যান্ডের কাছাকাছি সমুদ্রের রিজেন থেকে, সেখান থেকেও কিন্তু যদি ফায়ার করে মিসাইল, তো সেটা কিন্তু বেজিং চলে যাবে। বোঝা যাচ্ছে এর তাৎপর্য বা এর গুরুত্ব কতটা। আমরা কিন্তু প্রথমে আক্রমণ করব বা এটা বলছি না, প্রথমে আক্রমণ করে না। ভারতের এটাই নীতি, একদম স্পষ্ট লেখা আছে নো ফার্স্ট ইউজ। কিন্তু যদি আমরা আঘাত পাই, তখন তো ভাই তার পাল্টা জবাব দিতেই হবে, তাই তো? তো চলো এবার আমরা দেখবো এই K4 মিসাইল সম্পর্কে। তাও কি লেখা আছে, ইট ইজ এ নিউক্লিয়ার ক্যাপাবল। খুব ভালো করে এই ওয়ার্ডগুলো পড়বে, কারণ কি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই স্লাইডগুলো ভীষণ তোমাদেরকে উপকার, মানে উপকৃত হবে। কি বলা আছে দেখো, সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। সাবমেরিন থেকে লঞ্চ করা ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল কাদেরকে বলি আমরা, যে মিসাইলগুলো ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ফলো করে। অর্থাৎ ধরো একটা বলকে তুমি ছুড়ে দিলে, যেরকম রকেটকে আমরা উৎক্ষেপণ করছি বা কোনো বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ে দিচ্ছি, তারপরে কি হয়, সে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটির টানে আবার নিচে ফিরে আসে। অর্থাৎ এই প্যারাবোলিক পাথে এই কোনো বস্তুর যে গতি বা ট্র্যাজেক্টরি, সেটাকে আমরা বলছি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি। তো এই K4 মিসাইলে কিন্তু এই ব্যালিস্টিক মিসাইলের মধ্যেই পড়ছে, কিন্তু সাবমেরিন থেকে লঞ্চ করা হচ্ছে। অর্থাৎ এখানে একটা ফুল ফর্মও পরীক্ষাতে দেয় যে SLBM এর ফুল ফর্ম কি। তো এর ফুল ফর্ম কি হবে, সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটা ডেভেলপ করেছে কে, আমাদের DRDO, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে, এর রেঞ্জ কতটা দেওয়া আছে দেখো, 3500 কিলোমিটার। তুমি দেখো এখানে বে অফ বেঙ্গলের এখান থেকে ম্যাপটা নেওয়া আছে, ঠিক আছে। তো বে অফ বেঙ্গল থেকে যদি আমরা এটাকে লঞ্চ করি, তো 3500 কিলোমিটার বলতে এই রেডিয়াস, কতটা রেডিয়াস কভার করছে বুঝতে পারছো, প্রায় এশিয়া কভার করে ফেলছে, প্রায়, অনেকটাই। এবং সাবমেরিন তো লুকিয়ে লুকিয়ে যেতে পারে, তাই না? জলের নিচে গভীরভাবে, বা গভীর জলের নিচে দিয়ে গিয়ে, ধরো কোনো দেশের কাছাকাছি গিয়ে যদি থাকে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যদি থাকে, তো তার ক্ষেত্রে তখন অ্যাটাক করাটা আরো বেশি সুবিধাজনক হয়ে যাবে, তাই তো?
এই K4 এই যে মিসাইলটা, এটা সলিড ফুয়েল মিসাইল, অর্থাৎ এর ভেতরে যে রকেট ইঞ্জিনটা আছে সেখানে সলিড ফুয়েল সলিড ফুয়েল বার্নিং এর মাধ্যমে এটা চলবে। এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে 10 মিটার। এর ওয়েট কত? ওয়েট হচ্ছে 20 টন। এবং এর ডায়ামিটারও দেওয়া আছে 1.3 মিটার। এবং এটা কতটা পেলোড অর্থাৎ ওয়ার হেড বা কত কেজি নিউক্লিয়ার ওয়েপেনকে বহন করতে পারবে বা কত টন নিউক্লিয়ার ওয়েপেনকে বহন করতে পারবে সেটা দেওয়া আছে। দেখো, 2 টনস অফ পেলোড ক্যান ক্যারি। ওকে, বোঝা গেল? ইট ক্যান ক্যারি 2 টনস অফ পেলোড। বোঝা গেল? দেখো, আর যে সাবমেরিনটা থেকে লঞ্চ করা হয়েছে বা টেস্ট করা হয়েছে সেই সাবমেরিনটার নাম কি? আইএনএস আরিঘাত। এটাও মনে রাখতে হবে, এটাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। ইট ইজ এ নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, অর্থাৎ এই সাবমেরিনটা কিন্তু এর যে পাওয়ার সোর্স সেটা কিন্তু প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের মধ্যে আছে, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাহায্যে এ কিন্তু শক্তি উৎপাদন করে, আর সেই শক্তির মাধ্যমে কিন্তু এই সাবমেরিনটা চলাচল করে। এটা তৈরি হয়েছে কোথায়? ইন্ডিয়ান নেভি শিপ বিল্ডিং সেন্টার ইন বিশাখাপত্তনম। ওকে, এই দেখো এখানে দেওয়া আছে, দেখো, পাওয়ার্ড বাই এ প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। এবং এটা কত স্পিডে চলতে পারে সারফেসে, আন্ডার ওয়াটার কত স্পিডে চলতে পারে, এভরিথিং এখানে দেওয়া আছে। এবং এটা তো অবশ্যই টর্পিডো, ল্যান্ডমাইন বলো বা নিউক্লিয়ার ওয়েপন বলো, এগুলোকে ক্যারি করতে পারে। এবং এই সংক্রান্ত আর একটা ইনফরমেশন, এটা অবশ্যই তোমরা জেনে রাখবে, কারণ কি এটাও পরীক্ষাতে দেয়, যে আইএনএস আরিহান যেটা, এই আইএনএস আরিঘাত, এগুলো কিন্তু সেই আরিহান ক্লাসের মধ্যেই পড়ছে। তো এই আইএনএস আরিহান ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস নিউক্লিয়ার সাবমেরিন। আমাদের দেশের তৈরি নিজস্ব নিউক্লিয়ার সাবমেরিন কোনটা? সেটা হচ্ছে প্রথম সাবমেরিন কোনটা? তো সেটা হচ্ছে আইএনএস আরিহান। তো এগুলোও কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। চলো, এবার দেখবো এর মধ্যে যে অত্যাধুনিক প্রযুক্তি আছে সেই সম্পর্কে আমরা কিছুটা দেখবো। যেরকম এখানে একটা টেকনোলজির কথা লেখা আছে, গ্যাস বাবেল টেকনোলজি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউপিএসসির পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই গ্যাস বাবেল টেকনোলজি বিষয়টা কি? তো কি হচ্ছে, দেখো, এই যে মিসাইলটা তুমি দেখছো, এই মিসাইলের যে টপ ওপরে, ওকে, যেখানে বলা হচ্ছে নোজ, ওকে, তো সেই নোজ মাউন্টেড মোটর লাগানো আছে এখানে একটা, যে কি করছে, যে এখানে বাবেলস তৈরি করে। কারণ এই মিসাইলটা, ধরো, এই জল বা ওয়াটার, তো সাবমেরিন তো নিচে আছে, সাবমেরিন থেকে বেরোচ্ছে, অর্থাৎ তাকে জলের মধ্যে দিয়ে গিয়ে ভেদ করে তারপরে তাকে বায়ুতে আসতে হচ্ছে। তো জলের মধ্যে যদি যে ফ্রিকশন বা ঘর্ষণ, যেটাকে ড্র্যাগ ফোর্স বলি, সেই ড্র্যাগ ফোর্স বা ঘর্ষণ বলটা যাতে কমানো যায়, সেই জন্য কিন্তু এর ওপরে দেওয়া আছে বা এখানে নোজে অর্থাৎ টপে লাগানো আছে নোজ মাউন্টেড মোটর। যেটা কি করছে, যেটা এখানে বাবেলস তৈরি করছে। বাবেলস তৈরি করার ফলে কি হচ্ছে, তার আশেপাশে গ্যাস বাবেলস তৈরি হয়ে যাচ্ছে, যে কারণে জলের দ্বারা যে ড্র্যাগ ফোর্স বা ফ্রিকশন ফোর্স সেটা কিন্তু কমে যাচ্ছে। বোঝা গেল? এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট টেকনোলজি। তাই এখানে দেওয়া আছে যে গ্যাস বাবেল টেকনোলজি সমুদ্রের নিচ থেকে বের হওয়ার সময় ঘর্ষণ বা ড্র্যাগ কমানোর জন্য এটি একটি বিশেষ গ্যাস বাবেল তৈরি করে। আচ্ছা, ম্যানুভারেবিলিটি এই বিষয়টা কি? এখানে 3D ম্যানুভার বা দিক পরিবর্তন করার একটা সুবিধা আছে। অর্থাৎ ধরো কোনো শত্রু দেশে আমরা এই মিসাইলটাকে পাঠাচ্ছি, তো শত্রু দেশের রাডার সিস্টেম তো মিসাইলটাকে ধরে নিতে পারবে, তাই না? দিয়ে তো ওকে ধ্বংস করে দিতে পারে। তো এই যে মিসাইলটা, এটা কিন্তু তার নিজের দিককে চেঞ্জ করতে পারে। মানে ধরুন বিষয়টা এরকম, যে আপনি ক্রিকেট খেলছেন, আপনার কাছে একটা বল ক্যাচ আসছে, তো বলটা যখন ছোড়া হয়েছে সে কিন্তু একটা ফিক্সড পাথে বা একটা ফিক্সড ট্র্যাজেক্টরিটা আসছে, তার ফলে কিন্তু আপনি ও কোথায় গিয়ে পড়তে পারে বলটা, সেটা কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন। কিন্তু এমন যদি হয় বলটা আস্তে আস্তে বায়ুর হাওয়াতে বা বায়ুর ধাক্কায় সুইং খেয়ে গিয়ে দেখা গেল ঘুরে অন্যদিকে চলে গেল, তখন তো আপনি ওকে আর প্রেডিক্ট করতে পারবেন না, তাই না? তো ঠিক সেম ভাবে এখানেও এই মিসাইলটার কাছেও এই 3D ম্যানুভার টেকনোলজি আছে, অর্থাৎ ও একটা গাইডেড পাথের মাধ্যমে দিয়ে যেতে পারে এবং তার পাশাপাশি ওর কিন্তু দিক পরিবর্তনও করা যেতে পারে, যে কারণে শত্রু দেশের যে ডিফেন্স সিস্টেম সেটাকে কিন্তু ফাঁকি দিয়ে সহজেই এটা শত্রু দেশে গিয়ে পড়বে আর কি, পড়তে পারে বা আঘাত করতে পারে। যাই হোক, নির্ভুলতা অর্থাৎ অ্যাকুরেসি, তো এখানে বলা হয়েছে যে অ্যাকুরেসি সম্পর্কে এক্সাক্ট ডাটা এখনো ডিআরডিও দেয়নি, তবে কোথাও কোথাও আমরা দেখলাম যে 10 মিটারেরও কম, মানে ওটা ডিফ্লেক্ট হওয়ার বা লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর কি। তো যাই হোক, এই বিষয়গুলোই আমাদের জানার ছিল, এর চাইতে বেশি এখানে আমাদের আর কিছু লাগবে না।
তো আলটিমেট কনক্লুশন কি দাঁড়ালো, যে K4 মিসাইল ভারতের সমুদ্র সীমাকে শুধু সুরক্ষিতই করেনি, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বোঝা গেল? আচ্ছা, এখানে আমি একটা নোট রেখেছি, যারা ইউপিএসসির জন্য পড়াশোনা করছো তাদের মেন্সে যদি এমন কোনো প্রশ্ন আসে যে ইন্ডিজেনাইজেশন অফ টেকনোলজি অথবা সিকিউরিটি চ্যালেঞ্জ, এই সমস্ত প্রশ্নে আপনারা কিন্তু এই K4 মিসাইলের উদাহরণ ব্যবহার করতে পারেন, সেখানে কিন্তু একটা ভালো স্কোর আপনাদের আসতে পারে।